আমরা এর আগের দিনকার ক্লাসটার পরের পোর্শনটা দেখি। একটুখানি রিক্যাপ করে নেব। এর আগের দিনকার ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম একদম শেষটায়। ওকে, আমরা একটু যদি রিকল করি, একটু যদি মনে করার চেষ্টা করি, লাস্ট ক্লাসটায় আমরা বেসিক্যালি কত ধরনের অ্যামিনো অ্যাসিড হতে পারে এবং তাদেরকে কি করে ক্লাসিফাই করা যায় তার একটা ডেসক্রিপশন, তার একটা আলোচনা আমরা করেছিলাম। এবং সেটা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে অ্যামিনো অ্যাসিডের সাইড চেইনের নেচারটা কিরকম। তারা অ্যালিফ্যাটিক নাকি তারা চার্জড, নাকি তারা তাদের মধ্যে কোনো হেটারো অ্যাটম আছে কি নেই, সেই সাইড চেনের যে স্ট্রাকচার, সেই সাইড চেনের স্ট্রাকচারটার মধ্যে কোনো অ্যারোম্যাটিক ময়েটি আছে কি নেই, এটসেট্রা, এগুলোর ওপর নির্ভর করে। এবং আমরা আজকের ক্লাসটায় দেখব যে ইভেনচুয়ালি যখন এই অ্যামিনো অ্যাসিডগুলো বিভিন্ন ক্ষেত্রে পেপটাইড লিঙ্কেজ তৈরি করার মাধ্যমে পলিপেপটাইডটা তৈরি করে, সেই রকম ধরনের সিচুয়েশনে সেই পলিপেপটাইডগুলোর আলটিমেট যে ফর্ম, সেই পলিপেপটাইডগুলোর আলটিমেট ফর্মটা অনেকটাই নির্ভর করে কিন্তু এই সাইড চেইনগুলো কারা এবং কি ধরনের তার উপরে। এফেক্টিভলি এই সাইড চেইনের নেচার আমাদের কাছে পরবর্তীতে দেখব গিয়ে যে প্রোটিন স্ট্রাকচার বা পলিপেপটাইড স্ট্রাকচার এটাকে বুঝতে আমাদের সাহায্য করে। তো এই কথাগুলো আমরা লাস্ট ক্লাসটায় আলোচনা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে যেখানে আমরা দেখেছি যে সাইড চেইনে কিছু সালফারের মতন হেটারোঅ্যাটম আছে, আহ, যেমন তোমার সিস্টিন, মিথিওনিন, এরম ধরনের। বিশেষ করে সিস্টিন, মিথিওনিনটা নয় এই কারণে যে মিথিওনিনের সালফারটা দুপাশেই অ্যালকিল গ্রুপ দিয়ে স্যাচুরেটেড, কোনো ফ্রি রিপ্লেসেবল প্রোটন না থাকার জন্য মিথিওনিনের সালফারটা একটা হেটারো অ্যাটমের মতন বিহেভ করতে অক্ষম বেসিক্যালি, যেটা নাকি সিস্টিনের ক্ষেত্রে নয়। সিস্টিনে একটা থায়ল বা এসএইচ গ্রুপ থাকে। এখন ইস্যুটা হলো যে এই অ্যামিনো অ্যাসিডগুলো যখন তারা পেপটাইড লিঙ্কেজ ফর্ম করে বাই দ্য রিমুভাল অফ আ মলিকিউল অফ ওয়াটার, এই পেপটাইড লিঙ্কেজটাই বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে এই পেপটাইড লিঙ্কেজটাই ইভেনচুয়ালি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যায়, বিকজ দিস অ্যাকচুয়ালি জেনারেটস দ্য পলিপেপটাইড। এই পলিপেপটাইড তৈরি হওয়াটা, এই পুরো প্রসেসটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এবার দেখো, আমরা যেভাবে দেখছি, আমরা এর সাথে অ্যাসোসিয়েটেড থার্মোডিনামিক্স, এর সাথে অ্যাসোসিয়েটেড কয়েকটা ক্লাস পরে কাইনেটিক্স এটসেট্রা, এগুলো আমরা দেখব। কিন্তু যখন সেলের ভেতরে এই জিনিসটা তৈরি হয়, তখন এটা কিন্তু একটা এক্সট্রিমলি জটিল পদ্ধতির মাধ্যমে হয়, যেখানে শুধুমাত্র কতগুলো অ্যামিনো অ্যাসিডকে জুড়ে পলিপেপটাইড তৈরি করে দিলাম বাই দ্য ফর্মেশন অফ পেপটাইড বন্ডস এটসেট্রা এটসেট্রা, এইসব হয় না বেসিক্যালি। সেখানে কতগুলো খুব স্পেসিফিক এনজাইমেটিক পাথওয়ের মাধ্যমে রিয়াকশনগুলো হয়। ওই বায়োকেমিক্যাল রিয়াকশনগুলোর জটিলতা আমাদের অর্ডিনারি কেমিক্যাল রিয়াকশনের জটিলতার থেকে অনেক বেশি। এবং যে পলিপেপটাইড আমরা দেখি, যেটা বেসিক্যালি কতগুলো অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স হিসেবে আমরা বলি, সেই পলিপেপটাইডটা কিন্তু প্রোটিন নয় কোনোভাবেই। একটা পলিপেপটাইড থেকে প্রোটিন হওয়া, এটা হতে গেলে আমার অনেকগুলো স্টেজ অফ স্ট্রাকচারাল চেঞ্জেস, অনেকগুলো ধাপ যেখানে স্ট্রাকচারের পরিবর্তন হয়, সেই রকম স্ট্রাকচারাল চেঞ্জের অনেকগুলো ধাপের মাধ্যমে এই পুরো প্রসেসটা কিন্তু যায়। এবার ইস্যুটা হলো যে প্রত্যেকটা এরকম পলিপেপটাইড যে তৈরি হয়, তাদের থেকে প্রোটিন তৈরি হওয়াটা, এটা একটা জটিল প্রসেস, যেটা আমরা একটু পরেই দেখব। এবং এই পলিপেপটাইড গুলোর ডিস্টিংক্ট শেপ, তাদের কি ধরনের ফাংশন তারা করবে, অথবা এই পলিপেপটাইড থেকে প্রোটিন তৈরি হওয়ার পর তাদের এই শেপের সাথে তাদের ফাংশনের একটা খুব ডিপ রিলেশনশিপ আছে। এই যে এই যে প্রোটিন সিনথেসিস, যেটা আহ, কোনো একটা সেলের মধ্যে হয়, যে প্রসেসটাকে আমরা
ট্রান্সলেশন বলে থাকি, সেই ট্রান্সলেশনের পরেও কিন্তু কতগুলো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ঘটে। সেই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের মধ্যে নানান রকম কেমিক্যাল গ্রুপের অ্যাটাচমেন্ট, ডিটাচমেন্ট, কতগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এটসেট্রা হয়। সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করব থ্রু থার্মোডিনামিক্স। এবার যেটা ঘটে ইনসাইড এ সেল, যেখানে প্রোটিন ফর্মেশন হচ্ছে, সেখানে পুরো পাথওয়েটাই, পুরো বায়োকেমিক্যাল রিয়াকশনটাই জেনারেলি এনজাইমের একটা রোল থাকে, যে এনজাইমগুলো বেসিক্যালি এই বায়োকেমিক্যাল রিয়াকশনগুলোকে ক্যাটালাইজ করে। এসেনশিয়ালি এনজাইমস আর বায়োক্যাটালিস্টস সেই দিক থেকে। এবং এই এনজাইমগুলো দেমসেলভস দে আর অলসো প্রোটিনস। এবং দেখবে আমরা অনেক সময় স্কুলেই একটা জিনিস শিখে আসি যে অল এনজাইমস আর প্রোটিনস বাট অল প্রোটিনস আর নট এনজাইমস। তার মানে এনজাইমের বেসিক স্ট্রাকচারটা কিন্তু একটা প্রোটিনের স্ট্রাকচার, কিন্তু দেয়ার আর সার্টেন স্পেসিফিক প্রোটিনস হু ক্যান প্লে দ্য রোল অফ এ ক্যাটালিস্ট। তাহলে এরকম কিছু নির্দিষ্ট প্রোটিন আছে যাদের এই বায়োক্যাটালিটিক রোলটা প্লে করার ক্ষমতা রাখে, যারা সেই 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 ধরনের যে এনজাইমগুলো, সেই ধরনের যে প্রোটিনগুলো, তাদেরকে আমরা এক কথায় এনজাইম বলে থাকি। ওকে, সো এই জিনিসটা মাথায় রেখে উই হ্যাভ টু সি যে কিরকম ভাবে একটা সেলে এই ধরনের আহ, তোমার প্রোটিন সিনথেসিস অ্যাকচুয়ালি হয়। তো আমরা খুব শর্টে এই প্রোটিন সিনথেসিসের ব্যাপারটা ইনসাইড এ সেল দেখব। আমাদের উদ্দেশ্যটা কিন্তু এই প্রোটিন সিনথেসিসটাকে দেখা নয়, আমাদের প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ দিস প্রসেস। যে বায়োকেমিক্যাল প্রসেসটা একটা সেলের মধ্যে ঘটে, তার কমপ্লেক্সিটিটাকে বোঝা আমাদের উদ্দেশ্য। এবং আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এর সাথে অ্যাসোসিয়েটেড থার্মোডিনামিক্সটা আমাদের কি করে এই প্রোটিন স্ট্রাকচারকে বুঝতে সাহায্য করে, সেইটা আমাদের উদ্দেশ্য। একটা অর্ডিনারি সেলের দিকে যদি তাকানো যায়, একটা সেলে অ্যাপার্ট ফ্রম দিজ এনজাইমস অর প্রোটিনস যেগুলো আছে, আরো কতগুলো জিনিস থাকে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড গুলো বেসিক্যালি যেটা করে, এই প্রোটিন সিনথেসিসটাকে ট্রিগার করে ইউজিং আ পার্টিকুলার কাইন্ড অফ নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা বলে থাকি মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। কি হয় বেসিক্যালি, ডিএনএ হুইচ ইজ এ ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, আমরা জানি সেই ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচারে বেসিক্যালি একটা এনজাইম হুইচ ইজ নোন অ্যাজ দ্য আরএনএ পলিমারেজ, এই আরএনএ পলিমারেজ এসে এই ডিএনএ স্ট্র্যান্ডকে ভেঙে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে। ওকে, এই প্রসেসটা, এই বায়োকেমিক্যাল পাথওয়েটা ইটসেলফ ইজ এ ভেরি কমপ্লেক্স প্রসেস। এবং আমরা এই প্রসেসটাকে গ্লোবালি একসাথে করে এই ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া বাই দ্য ক্যাটালিটিক রোল অফ আরএনএ পলিমারেজ, এই এনজাইমটার, এই প্রসেসটাকে আমরা এক কথায় বলে থাকি ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন কমপ্লিট হলে, ওয়ান্স দ্য ট্রান্সক্রিপশন ইজ ওভার, একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এই মেসেঞ্জার আরএনএ একটা খুব ক্রুশিয়াল রোল প্লে করে এই প্রোটিন সিনথেসিসে। কি করে এই মেসেঞ্জার আরএনএ যেটা করে, মেসেঞ্জার আরএনএ লক্ষ্য করে দেখো, ইট ইজ আ সিঙ্গল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। যে স্ট্রাকচারের সাথে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে রাইবোজোম অ্যাটাচড হয়। দিস ইজ দ্য রাইবোজোম। এবং এই রাইবোজোমে it has the capability of synthesizing or capability of producing what? It has the capability of producing amino acids. এবং এই অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হয় ইন ইন এ সিকোয়েন্স, যে সিকোয়েন্সটাতে তিনটে করে অ্যামাইনো অ্যাসিড একসাথে তৈরি হয়। এবং এই অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে একটা জুড়ে, একটার সাথে একটা অ্যাটাচ করে ভায়া দ্য পেপটাইড বন্ডস, এই পলিপেপটাইড সিকোয়েন্সটা তৈরি হয়। ওকে, দেখো, দিস পলিপেপটাইড ইজ নট অ্যাট অল দ্য প্রোটিন। ধরতে পারো দ্যাট দিস ইজ প্রিলিমিনারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। এই পলিপেপটাইডে শুধুমাত্র কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা পেপটাইড বন্ড দিয়ে অ্যাটাচড আছে, অ্যান্ড দিস পেপটাইড বন্ডস একটা একটা লং চেইন, একটা এরকম মলিকিউলের মতো জিনিস তৈরি করেছে। সো দিস পলিপেপটাইড,
এটাকে আমি প্রোটিন বলবো কিনা, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। আমরা জেনারেলি এই পলিপেপটাইডটাকে তখনই প্রোটিন বলি when all sorts of structural modifications have taken place, যখন সমস্ত রকম তার স্ট্রাকচারাল মডিফিকেশন এর আগের ক্লাসটায় দেখিয়েছি যে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, গ্লোবিউলার প্রোটিন হলে কোয়াটারনারি স্ট্রাকচার এটসেট্রা, সমস্ত রকম স্ট্রাকচারাল চেঞ্জগুলো ঘটে গেছে। এই ঘটনা ঘটার পর যে জিনিসটা তৈরি হয়েছে, দ্যাট ইজ এ প্রোটিন, বিকজ দ্যাট প্রোটিন হ্যাজ এ ভেরি স্পেসিফিক রোল টু প্লে। ওই প্রোটিনটার, তাকেই আমি, সেই পলিপেপটাইডটাকেই আমি প্রোটিন বলবো যে পলিপেপটাইডটার একটা নির্দিষ্ট রোল, যে পলিপেপটাইডটার একটা নির্দিষ্ট কাজ করার ক্ষমতা আছে, তাকেই আমি কিন্তু প্রোটিন বলবো, বাকি অন্য কাউকে বলবো না। ওকে, সো ওয়ান্স দিস ইজ ডান, এই ঘটনাটা যখন ঘটে তখন আমি বলবো যে ওকে, আ প্রোটিন মলিকিউল হ্যাজ বিন ফর্মড। এখন ঘটনা হলো, এই যে রাইবোজোমের সাথে অ্যাটাচ হওয়া, এই যে মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের সাথে অ্যাটাচড হলো, এই এই রাইবোজোমটা বেসিক্যালি একটা ইন্টারসেলুলার স্ট্রাকচার, মানে দুটো সেলের মাঝে এই স্ট্রাকচারটা থাকে। ওকে, আমি রাইবোজোমের ডিটেলসে যাচ্ছি না, তাহলে আমাদের ফোকাসটা নষ্ট হবে। শুধু মাথায় রাখো দ্যাট রাইবোজোম ইজ সাম সর্ট অফ এ স্ট্রাকচার হুইচ ইজ দেয়ার ইন বিটুইন দ্য সেলস। হুম, এবার ঘটনাটা হলো দ্যাট এই আরএনএ এবং মানে মেসেঞ্জার আরএনএ অ্যান্ড যে পলিপেপটাইডটা ওই মেসেঞ্জার আরএনএ তৈরি করছে, both are there in that intercellular medium, সেই ইন্টারসেলুলার মিডিয়ামে দুজনেই আছে। এবার ঘটনাটা হচ্ছে যে এবার রাইবোজোম যেটা করে সেটা হচ্ছে ও মেসেঞ্জার আরএনএ এর সিকোয়েন্সটাকে পড়ে বেসিক্যালি। সো রাইবোজোম ইজ জাস্ট লাইক এ রিডার, ও পড়ে। কাকে পড়ে? না, মেসেঞ্জার আরএনএ তে ওই নিউক্লিক অ্যাসিডের কি সিকোয়েন্স আছে পড়ে, এবং সেটাকে ট্রান্সলেট করে টু দ্য জেনেটিক কোড, এবং সেই জেনেটিক কোডের ট্রান্সলেশনের মাধ্যমে একটা স্পেসিফিক স্ট্রিং অফ অ্যামিনো অ্যাসিড, স্ট্রিং মানে একদম একটা সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড তৈরি করে, যেটা নাকি ইভেনচুয়ালি পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়ে জুড়ে সেই লং চেইন পলিপেপটাইড মলিকিউলটা তৈরি করে। রাইট? তাহলে দেখো, বেসিক্যালি রাইবোজোমটা এসেনশিয়ালি তার কাজটা হচ্ছে পড়ার মতো। সে কাকে পড়ছে? সে মেসেঞ্জার আরএনএ এর সিকোয়েন্সটাকে পড়ছে এবং সেটাকে ট্রান্সলেট করছে। তার মানে অনেকটা দোভাষীর কাজের মতন সে একটা কাজ করে। সে নিউক্লিক অ্যাসিডের সিকোয়েন্স পড়ে তাকে ট্রান্সলেট করছে এমন একটা সিকোয়েন্স, এমন একটা জেনেটিক কোডে, যেখান থেকে সে অ্যামিনো অ্যাসিড সিনথেসাইজ করতে পারে। এই প্রসেসটা কিন্তু অত্যন্ত জটিল একটা প্রসেস, এর মধ্যে আমি ঢুকছি না, আমি জাস্ট প্রসেসটাকে বলছি। এইবার যেই অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স তৈরি হলো, সেই অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা পলিপেপটাইড চেইন তৈরি করে বাই বাই অ্যাটাচিং দেমসেলভস ভায়া দা পেপটাইড লিঙ্কেজেস। সিচুয়েশনটা অনেকটা এরকম। এবার এই যে পলিপেপটাইড চেইনটা তৈরি হয় কোথায়? মেসেঞ্জার আরএনএ এর উপরে তৈরি হচ্ছে। মেসেঞ্জার আরএনএ এর সাথে অ্যাটাচড আছে রাইবোজোম, বিকজ ইট ইজ দ্য রিডার অ্যান্ড ইট ইজ দ্য ট্রান্সলেটার। এবার ভেবে দেখো, এই যে পলিপেপটাইড চেইনটা তৈরি হলো, এই পলিপেপটাইড চেইনটাকে বাকি কাজটুকু করার জন্য, তার তার সেকেন্ডারি স্ট্রাকচার, তার টারশিয়ারি স্ট্রাকচার এটসেট্রা, এইগুলোকে তৈরি করার পারপাসে এটাকে তো বাইরে ট্রান্সফার করতে হবে, এটাকে তো বাইরে যেতে হবে, মানে এই এই প্রসেসটার বাইরে তাকে তো যেতে হবে। ওকে, একটা মিনিট একটুখানি, হ্যাঁ। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ বলুন স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, এটা না আমি, আপনি ফোনটা করার পরে স্যার আমি পুরোটা লিখে রেখেছি, আমি আপনাকে পাঠিয়ে দেবো স্যার, আমি একদম পুরোটা লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 স্যার, ঠিক আছে। হ্যাঁ। হুম হুম হুম। এক ওকে স্যার, আমি পাঠাচ্ছি আপনাকে, এক্ষুনি দিচ্ছি স্যার, আমি লিখে, আপনি ফোনটা করার পরে স্যার আমি লিখে রাখলাম আপনার সুবিধার জন্য, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম।
তাহলে এই সিকোয়েন্সটা কে ট্রান্সফার করার জন্য কে আছে? দেখো ঠিক মেসেঞ্জার আরএনএ এর মতোই একটা জিনিস যাকে আমরা বলে থাকি ট্রান্সফার আরএনএ। সেই ট্রান্সফার আরএনএ করে কি, এই পলিপেপটাইড গুলোকে, এই পলিপেপটাইড চেইন গুলোকে গ্র্যাব করে, ধরে ধরে নিয়ে ওকে ট্রান্সফার করে দেয়, বাইরে বাইরে পাঠিয়ে দেয়। এইবার খেয়াল করো, আমি এখানে যে এই পেপটাইড চেইনটার রিপ্রেজেন্টেশনটা লিখেছি, দিস ইজ এ পলিপেপটাইড। দেখো এখানকার এই যে গোল যে ডট গুলো দেখছো, এতে প্রত্যেকটার ভেতরে একটা 3টে লেটারের সিম্বল দিয়ে জিনিস লেখা আছে। দিস রিপ্রেজেন্টস দ্য অ্যামিনো অ্যাসিডস। অত বড় নামটা তো আর লেখা যায় না, সেই জন্য আমরা অ্যামিনো অ্যাসিড গুলোকে তার যেটা অ্যাকচুয়াল নাম, তার প্রথম 3টে লেটারকে ইউজ করে আমরা অ্যামিনো অ্যাসিডের নামটাকে লিখি। যেমন টিআরপি রিপ্রেজেন্টস ট্রিপ্টোফ্যান, LYS represents lysine. This is aspartic acid. This is phenylalanine. Okay? And so on. তাহলে এইভাবে আমরা এদেরকে রিপ্রেজেন্টেশনটা করি। এখন ঘটনা হলো যে যদি আমরা এর মলিকিউলার স্ট্রাকচারটাকে একটু বোঝার চেষ্টা করি, যে এই রাইবোজোম এটসেট্রা এদের মলিকিউলার স্ট্রাকচারটা কতটা জটিল, তার একটা ব্রিফ উদাহরণ হচ্ছে এরকম। নোটিস করো এইখানে আমি যেটা দেখিয়েছি বেসিক্যালি একটা একটা অ্যানিমেশনের মাধ্যমে, সেটা হচ্ছে বেসিক্যালি একটা একটা গোটা সাব ইউনিট মানে টোটাল জিনিসটা, টোটাল একটা ইউনিটের একটা পোর্শনকে আমি দেখিয়েছি। কার? একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া থেকে পাওয়া, হ্যাঁ, একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া থেকে পাওয়া একটা রাইবোজোমের, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে থার্মাস থার্মোফিলাস। এই থার্মাস থার্মোফিলাস ব্যাকটেরিয়াটা বায়োলজিস্টরা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে। এখন লক্ষ্য করো এইখানে এই যে নীল পোর্শন যেটা দেখছো, these blue shaded portions are the polypeptides that has been formed by these ribosomes, হ্যাঁ, এইখানে যেটা তৈরি হয়েছে। এবং এবং এই যে যেটা একটু ব্রাউনিশ কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, দিস ইজ এসেনশিয়ালি দ্য করসপন্ডিং আরএনএ, যে মেসেঞ্জার আরএনএটার সাথে সে অ্যাটাচড অবস্থায় আছে। ঠিক এরকমই আরেকটু বড় আরেকটা সিচুয়েশন হতে পারে এরকম, যেখানে লক্ষ্য করে দেখো এটা অন্য আরেকটা ব্যাকটেরিয়া, যার ক্ষেত্রে আমি এই টোটাল জিনিসটাকে দেখিয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এইরকম স্ট্রাকচার গুলোর মধ্যে অ্যাকচুয়াল রিয়াকশনটা কোথায় হয়, অ্যাকচুয়াল এই পলিপেপটাইড চেইন তৈরির যে ঘটনাটা, সেই ঘটনাটা কোন কোন জায়গায় ঘটে। মানে পুরো স্ট্রাকচারটাকে যদি একটা বড় বাড়ি হিসেবে ভাবো, তাহলে অ্যাকচুয়ালি সেই বাড়িটার কোন ঘরে অ্যাকচুয়ালি রিয়াকশনটা চলছে, এই এক্সাক্ট যে রিয়াকশনটা কোন জায়গাটায় চলছে, এইটা খুব খুব ইজিলি তোমার বোঝাটা এখান থেকে একটু মুশকিল হয় ছোট যে স্ট্রাকচার গুলো তার থেকে। এই বড় স্ট্রাকচারটার দিকে যদি একটু কেয়ারফুলি তাকাও, মাঝে মাঝে দেখবে এইরকম জায়গায় যেখানে আমার এই অ্যারোর পয়েন্টারটা আছে, এই মাউসের পয়েন্টারটা, সেখান দিয়ে একটু যদি কেয়ারফুলি তাকাও দেখবে একটা সবুজ রঙের কোনো জিনিস উঁকি ঝুঁকি দিচ্ছে। এই সবুজ রঙের একটা জিনিস যখন এই জায়গাটাতে দেখতে পাবে, এই যে এইরকম জায়গায়, এই সবুজ জায়গাটা ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাক্টিভ সাইট। ওই অ্যাক্টিভ সাইটটা হচ্ছে সেই জায়গাটা যেখানে নাকি ওই আসল রিয়াকশনটা, অ্যাকচুয়াল ঘটনাটা অফ দ্য ফরমেশন অফ দ্য পলিপেপটাইড ঘটছে। ওকে, তো এই ধরনের দেখো প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি একটা করে টার্ম যোগ করেছি। দেখো 30s, এখানে আরেকটু বড় বলে 50s। হোয়াট আর দিস? এই এস কথাটা মিন করে এটা একটা পার্টিকুলার ইউনিট, যেটা নাকি সেডিমেন্টেশনের ইউনিট। কেন আমি সেডিমেন্টেশনের ইউনিট দিয়ে সাইজটাকে মেজার করছি? খুব সাধারণ একটা জিনিস ভাবো। ভাবো আমি তোমাদেরকে একই মাপের দুটো ঝুড়িতে এক ঝুড়ি বালি দিলাম, আর আরেকটা ঝুড়িতে নুড়ি পাথর দিলাম, দিয়ে বললাম যে একটা বড় ট্যাঙ্ক আছে, একটা বড় ট্যাঙ্কের মধ্যে প্রথমে তুমি এক ঝুড়ি বালি ঢেলে দাও, এবং দেখো যে সেই বালিটা ওই ট্যাঙ্কের একদম নিচে থিতিয়ে পড়তে কতটা সময় লাগে, এবং তারপরে ওই ট্যাঙ্কেই তুমি ওই আরেক ঝুড়ি যেখানে আমি নুড়ি পাথর দিয়েছিলাম সেটা ঢেলে দাও। এবার দেখো যে ওই নুড়ি পাথরগুলো ট্যাঙ্কের তলায় থিতিয়ে পড়তে কতটা সময় লাগে। অবভিয়াসলি নুড়ি পাথরগুলো অনেক আগে থিতিয়ে পড়বে দেন দা বালি, বিকজ তারা সাইজে বড়। তার মানে দেখো সেডিমেন্টেশনের প্রসেসটা
বড় সাইজ পার্টিকেলের জন্য তাড়াতাড়ি ঘটে, ছোট সাইজ পার্টিকেলের জন্য দেরিতে হয়। খুব স্বাভাবিক একটা অবজারভেশন। এর মধ্যে কোনো মানে বৈচিত্র্য বা এক্সেপশনের কিছু নেই। যেটা মজার সেটা হচ্ছে এই সেডিমেন্টেশনের টাইমটাকে ব্যবহার করা হয় কোনো একটা পার্টিকেলের বা কোনো একটা কিছুর সাইজকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং এই এসটা বেসিক্যালি মিন করে ইট ইজ আ ইউনিট অফ হাউ র্যাপিড আ সেডিমেন্টেশন টেক্স প্লেস, এবং এই ইউনিটটার নাম হচ্ছে একজন বৈজ্ঞানিকের সারনেম বা টাইটেলের রেসপেক্টে রাখা, সোয়েডবার্গ। SVEDBERG। এই সোয়েডবার্গের নাম থেকে এই ক্যাপিটাল এস ইউনিটটা এসছে। সো দিস এস 30s, আমি কোথাও দেখলাম কেউ একজন লিখেছে 30s, আর তার সাথেই পাশেই কোথাও একজন কেউ লিখেছে 70s, আমি বুঝে গেলাম যেটা 70s তার মানে সেটা বড় পার্টিকেল, বিকজ ইটস সোয়েডবার্গ ভ্যালু ইজ হায়ার। ওকে, আমরা তাহলে এইভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। বেশ, তার মানে এইরকম একটা খুব কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে এই পুরো ঘটনাটা ঘটে। এই পুরো ঘটনাটা যখন সাকসেসফুলি যখন ঘটে, দেন দের ইজ দ্য ফরমেশন অফ আ প্রোটিন। তার মানে এই যে প্রসেসটা, দিস প্রসেস আমি জাস্ট ছবি দিয়ে তোমাদেরকে দেখালাম, আমি কখনো প্রসেসটার ভেতরে ঢুকলাম না। দিস প্রসেস ইজ দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। তাহলে দেখো, ট্রান্সলেশন ইজ সাচ এ প্রসেস হুইচ ডিপেন্ডস অন ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন না হলে মেসেঞ্জার আরএনএ তৈরি হতো না, মেসেঞ্জার আরএনএ তৈরি না হলে সে রাইবোজোমের সাথে অ্যাটাচ করতো না, রাইবোজোমের সাথে অ্যাটাচ না করলে সে তোমার পলিপেপটাইড সিনথেসাইজ করতে পারতো না, অ্যান্ড সো অন। তার মানে দিস এন্টায়ার প্রসেস ইজ এ সিকোয়েন্স অফ ইভেন্টস, এক কতগুলো ঘটনাক্রম। এই সিকোয়েন্স অফ ইভেন্টসটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সিকোয়েন্স অফ ইভেন্টস যখন সাকসেসফুলি ঘটে তখনই অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়। ওকে, আচ্ছা, এবার এই সিকোয়েন্স অফ ইভেন্টসকে আমি যদি একটু সিম্পলিফাই করি, এই সিকোয়েন্স অফ ইভেন্টসটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি, তাহলে আমি কি কি দেখবো, যে তার মানে আমি যদি জাস্ট ট্রান্সলেশনের দিকটুকুকে মাথায় রাখি। লক্ষ্য করো, এই ছবিটাতে দ্য আপার পোর্শন রিপ্রেজেন্টস কি, দ্য মেসেঞ্জার আরএনএ। দেখো, মেসেঞ্জার আরএনএ তে যে সিকোয়েন্স অফ, আমি এই নিউক্লিক অ্যাসিড বেসেস আমি রেখেছি, এই দেখো অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড সো অন, এরকম একটা সিকোয়েন্স আছে। এইবার যেটা ঘটে, দিস সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা এই রাইবোজোমের ওপরে, রাইবোজোমটা তো একটা রিডার, তাহলে যখন আমরা আমরা যখন পড়ি, হ্যাঁ, আমরা কি করি, একটা বইয়ের পাতা খুললাম, পাতা খুলে বাঁ দিক থেকে ডান দিকে আস্তে 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 পড়তে পড়তে গেলাম। তার মানে আমরা কিভাবে পড়ি, আমাদের পড়ার পদ্ধতিটা একটু ভাবো। আমি দেখলাম লেখা আছে AND, বুঝলাম অ্যান্ড, তারপরে লেখা আছে ওকে, তারপরে একটা কিছু লেখা আছে, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু আমরা লেটার বাই লেটার পড়ে একটা ওয়ার্ড গঠন করি, সেই ওয়ার্ডটাকে আমরা পড়ি এবং তার মানেটা আমরা বুঝি, যে কোনো ভাষাতেই পড়ো, রাইট? এখানেও সিচুয়েশনটা অনেকটা সেরকম, যে একটা পার্টিকুলার ডিরেকশনে রাইবোজোমটা মুভ করে অ্যালং দ্য মেসেঞ্জার আরএনএ। তার মানে যে রিডার, আমাদের চোখ যেরকম বইয়ের পাতার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে মুভ করছে ইংরেজি বা বাংলা পড়ার সময়, ঠিক সেরকম কোনো একটা পার্টিকুলার দিকে এই রাইবোজোমটা মুভ করে এবং একটু একটু করে পড়ে। এবার এই রাইবোজোমের সাথে আমার ওই ট্রান্সফার আরএনএটা অ্যাটাচড, এবং রাইবোজোম জানে যে আমাকে কি করতে হবে, এবং রাইবোজোম ইনস্ট্যান্টলি একটা করে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। ফর এক্সাম্পল, এখানে ভ্যালিন তৈরি হয়েছে, আর্জিনিন তৈরি হয়েছে, তার আগে লিউসিন তৈরি হয়েছে, মিথিওনিন তৈরি হয়েছে, এটসেট্রা। এবং এই এই অ্যামিনো অ্যাসিডগুলোকে ফ্রিলি ছেড়ে দেয় না। রাইবোজোম এই অ্যামিনো অ্যাসিডগুলোকে কিন্তু ওই মিডিয়ামের মধ্যে ফ্রিলি ছেড়ে দিচ্ছে না। ও যেই একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, ওর এন টার্মিনাল এবং সি টার্মিনালকে ধরে একটা একদম মানে সেই কানমূলে একটা পেপটাইড বন্ড তৈরি করে এক মোল জল বার করে দিয়ে তারপরে ওকে ছাড়লো, পেপটাইড লিঙ্কেজটা তৈরি করে ছাড়ে। অ্যান্ড দিস প্রসেস অকার্স ইন এ পার্টিকুলার ডিরেকশন, ধরো লেফট টু রাইট, আমাদের পড়ার মতো। এই প্রসেসটা, এই পুরো প্রসেসটা যখন ঘটে, এই পুরো প্রসেসটা কিন্তু এটা একটা এক্সট্রিমলি র্যাপিড একটা প্রসেস হিসেবে ঘটে, যে কারণে আমি শুরু থেকেই বলছি দ্যাট দিস পাথওয়ে, এইরকম ধরনের কোনো একটা পাথওয়ে ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু স্টাডি অ্যাট দ্য মলিকুলার লেভেল। মলিকুলার
লেভেলে আমরা যেমন কেমিস্ট্রিতে একটা পার্টিকুলার রিয়াকশনকে সেই মেকানিজম সহ আমরা পড়ি, সেইভাবে এই জিনিসটাকে দেখাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এবার ঘটনাটা কিরকম ভাবে ঘটছে অ্যাকচুয়ালি, সিচুয়েশনটা ঘটছে অনেকটা এরকম ভাবে। লক্ষ্য করো, এইখানে যেটা ঘটছে, দেখ, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেসেঞ্জার আরএনএ। এবং এই মেসেঞ্জার আরএনএ একটু 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 করে এগোচ্ছে। এই বড় স্ট্রাকচারটা, এই যে সবুজ এবং হলুদে তৈরি যে স্ট্রাকচারটা, দিস ইজ দ্য রাইবোজোম ইউনিট। ওকে, আচ্ছা। এবং দেখো কতগুলো স্ট্রাকচার আছে ডার্ক ব্লুতে। দিস ডার্ক ব্লু স্ট্রাকচারস আর দ্য ট্রান্সফার আরএনএস। এই ট্রান্সফার আরএনএ গুলো কি হচ্ছে, রাইবোজোম ইউনিটের মধ্যে দিয়ে দেখো আমার এই মেসেঞ্জার আরএনএর চেনটা একটু একটু করে এগোচ্ছে, অ্যান্ড দ্য ট্রান্সফার আরএনএস, এই যেগুলো ডার্ক ব্লুতে তৈরি, তারা কি করছে, তারা এইগুলোকে নিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, এবং এই যে যেগুলো বেরিয়ে যাচ্ছে, দিস লাইট ব্লু কালার্ড স্ট্রাকচারস, দিজ আর দ্য করসপন্ডিং পলিপেপটাইডস, অথবা যদি এর মধ্যেই স্ট্রাকচারাল মডিফিকেশন হয়ে গিয়ে থাকে, দে আর দ্য প্রোটিনস। ওকে, তাহলে এই পুরো জিনিসটা এরকম একটা সিকোয়েন্স অফ ইভেন্টস এর মতো করে ঘটছে। এই সিকোয়েন্স অফ ইভেন্টসকে, যেটা একটু আগেও বললাম, মলিকুলার লেভেলে স্টাডি করা খুব মুশকিল। তাহলে আমরা কি করব? আমরা সেই জন্য এই সিকোয়েন্স অফ ইভেন্টসকে এক ধরনের পদ্ধতি দিয়ে স্টাডি করি, যে পদ্ধতিটাকে আমরা বলে থাকি সিমিউলেশন। সিমিউলেশন কথাটার মানে হচ্ছে কোনো একটা রিয়েল ঘটনাকে আর্টিফিশিয়ালি ঘটানোর প্রচেষ্টা, তাকে আমরা বলি সিমিউলেশন। একটা এক্সাম্পল দিই, খেয়াল করে দেখবে, যখন কোনো শহরে খুব বেশি পলিউশন হয়, তখন কি হয়? পলিউশন হলে দেখবে যে বাতাসে নানান রকম গ্যাস এবং বেশ কিছু সাসপেন্ডেড পার্টিকেল বাতাসে বেড়ে যায়, মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নানান রকম শারীরিক সমস্যা হয়, এটসেট্রা এটসেট্রা। এবার এই পলিউশনটাকে প্রশমিত করার জন্য, পলিউশনটাকে কম করার জন্য বৃষ্টি হলে খুব ভালো হতো, বৃষ্টির খুব প্রয়োজন। এবার ধরো, এই ধরনের পলিউশন সবচেয়ে বেশি হয় শীতের দিনে। শীতের দিনে ন্যাচারাল কন্ডিশনে বৃষ্টি হওয়ার পসিবিলিটি, চান্স, প্রবাবিলিটি যাই বলো, সেটা কম। তাহলে আমি কি করব? এবার শীতের দিনে যদি আমাকে বৃষ্টি কথা ভাবতে হয়, তাহলে আমাকে কোনো রকম ভাবে আর্টিফিশিয়ালি বৃষ্টি করাতে হবে। এই আর্টিফিশিয়ালি বৃষ্টির একটা রাস্তা আছে, যেটাকে বলা হয় ক্লাউড সিডিং। এখন আমাদের দেশেও এই ক্লাউড সিডিং করা হয়, এবং আইআইটি কানপুর তারা এই ক্লাউড সিডিং খুব কমনলি করে থাকে। তোমরা যদি একটা সিম্পল গুগলে গিয়ে সার্চ দাও ক্লাউড সিডিং বলে, সিডিং, সিড মানে SEED, সিড। হ্যাঁ, তো ক্লাউড সিডিং প্রসেসটাতে এমন একটা প্রসেস, যেখানে আমি ওই সিলভার ন্যানো পার্টিকেল বাতাসে অ্যাটমসফিয়ারে ছড়িয়ে দেওয়া হয়, তারপরে সেই সিলভার ন্যানো পার্টিকেল থেকে বেসিক্যালি সিড করে তাকে কনডেন্স করানো হয়। কনডেন্স করিয়ে নিলে ওই সিলভার ন্যানো পার্টিকেলের গায়ে প্রচুর পরিমাণে ময়েশ্চার লেগে যায়, একটা সার্টেন ডেন্সিটি তৈরি হলে তারপরে সেটা বৃষ্টির আকারে ঝরে পড়ে। এই এই ঘটনাটা ইজ এ সিচুয়েশন, যে সিচুয়েশনটাকে বলতে পারো যে ওকে, ন্যাচারালি বৃষ্টি হলো না, ন্যাচারালি বৃষ্টি হচ্ছে না, বাট উই আর ট্রাইং টু সিমিউলেট। আমরা ওইরকম একটা পরিস্থিতিকে আর্টিফিশিয়ালি তৈরি করার চেষ্টা করলাম। এখানেও ঠিক সেরকম ভাবেই আমরা আর্টিফিশিয়ালি এই ধরনের একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম যে কি করে মেসেঞ্জার আরএনএ, রাইবোজোম, ট্রান্সফার আরএনএর সাহায্য নিয়ে পলিপেপটাইড বা প্রোটিনকে সিনথেসাইজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেয় ফর আ স্পেসিফিক রোল টু প্লে। এখন এই সিমুলেশনটা যেটা আমি এখানে করেছি, আমরা কিন্তু এই কোর্সের শেষের দিকে, একদম শেষ একটা দুটো ক্লাসে সিমুলেশন সম্বন্ধেও একটু জানবো, পড়বো আমরা সেটা। এই সিমুলেশনটা বেসিক্যালি এমন একটা প্রসেস, যে প্রসেসটা দেখো, এটা কিন্তু টোটালি আর্টিফিশিয়ালি তৈরি। এই সিমুলেশনের সাথে বাস্তবের কতটা সম্মতি আছে, বা বাস্তবটা কতটা এই সিমুলেশনের সাথে সাযুজ্যপূর্ণ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই সিমুলেশনের রেজাল্টগুলোর অ্যানালিসিস থেকে বোঝা যায়। অনেক জায়গাতে এরকমও হয় যে এই সিমুলেশনগুলো আরো অনেক বেশি When the অ্যাডভান্স RNA copy is সিমুলেশন তৈরি complete, করা হয়। it এই snakes out অ্যাডভান্স into the outer part of সিমুলেশনগুলো the cell. যেখানে তৈরি হয়, সেখানে দেখো Then, একদম in a শুরু থেকে dazzling display of choreography, একটা all the components of a এই molecular machine তোমার lock together around মেসেঞ্জার the আরএনএর RNA বেরোনো থেকে to তার form a সাথে দেখো miniature এই factory রাইবোজোম অ্যাটাচড হলো। called a ribosome. রাইবোজোম অ্যাটাচড হয়ে It এইবার translates the তারা genetic ওই information in the ভেতরের RNA ট্রান্সলেশন into a string প্রসেসটাকে of ক্যারি amino আউট করতে acids শুরু that করলো, will become a এবং এই protein. ট্রান্সলেশন প্রসেসটা ক্যারি আউট Special করার সাথে transfer সাথে molecules, একটু যদি the খেয়াল green করো এই triangles, সিমুলেশনটার bring দিকে, each amino তাহলে acid দেখবে to the যে ribosome. এই
ট্রান্সফার The আরএনএ গুলো amino এই acids are অ্যামিনো the অ্যাসিড small গুলোকে red ধরে tips ধরে নিয়ে attached to আসছে। the transfer এই দেখো molecules. কতগুলো এখানে লাল ডটের মতন জিনিস আছে, এবং নিয়ে এসে There তারা are different এখানে এই transfer ট্রান্সফার molecules আরএনএ for গুলো each of নিয়ে the এসে 20 এইখানে amino তারা acids. ওই পলিপেপটাইডটাকে তৈরি করছে Each একটু একটু করে। transfer molecule দিস carries a 3-letter পলিপেপটাইডস code অ্যাকচুয়ালি that গ্রোয়িং is সাইজ। matched with the যত RNA এই in the প্রসেসটা machine. এগোবে এই পলিপেপটাইডটা আস্তে আস্তে এই লাল অংশটা Now দেখো we come to আস্তে the আস্তে heart of the সাইজে বাড়বে, আর process. একটু পরেই আবার দেখা যাবে। দেখো এই পলিপেপটাইড Inside the চেইনটা কত বড় হয়ে ribosome, গেছে, the এবং RNA এই is পুরো pulled through প্রসেসটা like a tape. ক্রমাগত এই ট্রান্সলেশন The প্রসেসটা code for খুব each amino খুব acid is read র্যাপিডলি off, চলতে থাকে, 3 এবং letters at a time, যেহেতু and রাইবোজোমের সাথে matched to অ্যাটাচড 3 অবস্থায় আছে, corresponding letters on এই the মেসেঞ্জার transfer আরএনএটা দেখো molecules. মেসেঞ্জার আরএনএটা মুভ করছে, বা উল্টো When দিক the থেকে right বলা যায় transfer রাইবোজোমটা molecule একদিকে মুভ plugs করছে। in, the একটু amino আগেই ঠিক যে acid it কথাটা আমি carries বললাম, is added ইন to দ্য the প্রসেস growing অফ protein রিডিং এ chain. পার্টিকুলার থিং। দেখো এবার এই Again, জায়গাটাতে you এই are watching পলিপেপটাইডটা this in কত real লম্বা হয়ে time. গেছে। সো দিস প্রসেস And কন্টিনিউস। after এই a few প্রসেসটা seconds, the assembled বেশ protein কয়েক সেকেন্ড starts to পর emerge যেটা from the ঘটে, ribosome. এই প্রসেসটা একটু একটু করে এগোয়, এবং Ribosomes can make এই any এই kind of পলিপেপটাইড protein. চেইনটা It just depends বেরিয়ে what আসে। genetic message you ওয়ান্স feed দিস in ইজ on the ওভার, RNA. এই ঘটনাটা যখন শেষ হয়ে যায়, In this case, এই ঘটনাটা the end শেষ হয়ে product গেলে is আমরা বলি hemoglobin. যে The ওকে, cells in our bone marrow churn আমাদের out 100 এই trillion মেসেঞ্জার molecules of আরএনএ it per উইথ দ্য second. হেল্প অফ দ্য রাইবোজোম And as a and the result, transfer our RNAs muscles, has brain, been and all the vital successful organs in our in body receive producing the a oxygen they particular need. polypeptide or a protein. এইটা হচ্ছে ঘটনা, যে ঘটনাটা উইদিন দ্য সেল ঘটছে। উই আর নট ইন্টারেস্টেড অ্যাট দিস মোমেন্ট ইন দিস। আমরা শুধু দেখলাম যে প্রসেসটার জটিলতাটা কতটা। হোয়াট উই আর ইন্টারেস্টেড ইন, আমরা যেটাতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ এ প্রোটিন। তাহলে একটা প্রোটিনের যে অ্যাকচুয়াল স্ট্রাকচার, তার প্রথম যে ধাপটা, প্রথম যে স্টেপটা, দ্যাট ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার। এর আগের দিনকার ক্লাসটায় আমি বলেছিলাম। এই প্রাইমারি স্ট্রাকচারটা মনে রাখবে তৈরি হয়, একটু আগেও বললাম, অ্যামিনো অ্যাসিড গুলোকে ওই পলিপেপটাইডে কি দিয়ে, পেপটাইড লিঙ্কেজ দিয়ে জুড়ে জুড়ে। এবার কিরকম হতে পারে, ধরো কোনো একটা এরকম প্রোটিন, আমি এখানে যে উদাহরণটা নিয়েছি দিস ইজ ফর ইনসুলিন, হ্যাঁ, নর্মাল ইনসুলিন যে আমরা দেখি, সেই প্রোটিনে লক্ষ্য করে দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য পলিপেপটাইড চেইনস। দেখো এই যেটাকে আমি এ চেইন বলেছি, এই এ চেইনে আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে যাই, এই চেইনটা আরো লম্বা হতে পারে। আচ্ছা, তাহলে দেখবো গ্লাইসিন আছে, হুম, এরকম করে করে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড এরা একে অপরের সাথে অ্যাটাচড আছে। অনেকটা দেখতে একটা পুঁতির মালার মতো, যেখানে অ্যাজ ইফ সুতো দিয়ে এই পুঁতিগুলোকে গাঁথা আছে। নোটিস করো যেখানে যেখানে সিস্টিন আছে, অ্যামিনো অ্যাসিডটার কথা ভাবো, সিস্টিনটাতে একটা করে ফ্রি এসএইচ গ্রুপ আছে। দ্যাট ফ্রি এসএইচ গ্রুপ ইন বিটুইন দিস টু সিস্টিন রেসিডিউস একটা বন্ড তৈরি করেছে ইনভলভিং সালফার অ্যাটমস। দিস বন্ডস which involve sulfur atoms in between দুটো, these bonds are known as disulfide bonds. প্রোটিন স্ট্রাকচারের জন্য এই ডাইসালফাইড বন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ক্ষেত্রে লক্ষ্য করো, দুটো সিস্টিন একই চেইনে ডাইসালফাইড বন্ড তৈরি করেছে। সাইড এই বি চেইনটাতে এসো, বি চেইনে দেখো এ চেইনের একটা সিস্টিনের সাথে বি চেইনের একটা সিস্টিনের দুটো এসএইচ গ্রুপের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড তৈরি হয়েছে। এই ডাইসালফাইড বন্ডটার দিকে লক্ষ্য করো, তাহলে এখানকার একটা সিস্টিনের এসএইচ গ্রুপের সাথে তলার বি চেইনের আরেকটা সিস্টিনের একটা ডাইসালফাইড বন্ড তৈরি হয়েছে। সো দিস ডাইসালফাইড বন্ডস ক্যান বি ইন্ট্রা চেইন, ইন্ট্রা মানে একই চেনের ভেতরে, লাইক দিস, অর ইন্টার চেইন, দুটো আলাদা আলাদা চেনের মধ্যে। সো দিস ইজ এ কেস বা দিস ইজ এ সিচুয়েশন, যে সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে যেই মুহূর্তে এরকম প্রাইমারি স্ট্রাকচার তৈরি হলো এবং দুটো পলিপেপটাইড চেইন তৈরি হলো, সিস্টিন থাকলেই এই ধরনের ডাইসালফাইড বন্ড তৈরি হয়ে যাবে। ইট ইজ আ ভেরি ন্যাচারাল প্রসেস। সিস্টিন থাকলে কেন তৈরি হবে, দেয়ার ইজ দ্য কেমিস্ট্রি। কোথায়, যে ওই যে প্রত্যেকটা সিস্টিন অ্যামিনো অ্যাসিডের সাইড চেইন হিসেবে এসএইচ গ্রুপ বা ফ্রি থায়োল গ্রুপ প্রেজেন্ট আছে, হুইচ আর এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ। এই ধরনের ফ্রি থায়োল গ্রুপ প্রেজেন্ট থাকলেই সঙ্গে সঙ্গে এরকম ডাইসালফাইড বন্ড তৈরি হয়। ওকে, লেট আস মুভ অন টু দ্য নেক্সট স্ট্রাকচার বা নেক্সট লেভেল অফ স্ট্রাকচার, যেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারটা মাথায় রাখবে সবসময় তৈরি হয় আমাদের যেটা প্রাইমারি যে লং চেইন যে পলিপেপটাইডটা, যেটা আমি এক্ষুনি দেখালাম, চেইন এ নাও বা চেইন বি নাও, তাদের লোকাল ফোল্ডিং এর জন্য। ওই লোকাল পলিপেপটাইড চেইনগুলো ফোল্ড করতে পারে, গুটিয়ে যেতে পারে।
এই লোকাল ফোল্ডিং এর জন্য যে স্ট্রাকচারটা তৈরি হয় দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার। এবার এই ফোল্ডিং আবার দু রকম ভাবে হতে পারে। এক ধরনের ফোল্ডিং তাকে আমরা বলে থাকি আলফা হেলিক্স, ওকে। আরেক ধরনের ফোল্ডিং তাকে আমরা বলে থাকি বিটা প্লিটেড শীট। প্লিট কথাটার মানে হচ্ছে কুচি। এই যে দেখবে ধুতি পরার সময় কুচি দেওয়া হয়, শাড়ি পরার সময় আমাদের মায়েরা কুচি ব্যবহার করে। ওই এক ধরনের আহ, এক ধরনের ভাঁজ করার এক ধরনের পদ্ধতি। এই বিটা প্লিটেড শীটটা হচ্ছে এসেনশিয়ালি ওরকম, একটু পরে স্ট্রাকচারটা দেখালেই বুঝতে পারবে যে কেন প্লিটেড কথাটা বলা হয়, ওকে। আলফা হেলিক্সের চেহারাটা অনেকটা এরকম। লক্ষ্য করো, আসলে একটা লং চেইন ছিল, কিন্তু বিভিন্ন গ্রুপের মধ্যে ইন্টারনালি হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এরা এরকম একটা, দেখো, কয়েলের মতন একটা স্ট্রাকচার তৈরি করেছে। দিস ইজ আ হেলিকাল স্ট্রাকচার, অনেকটা ডিএনএ এর যে কোনো একটা স্ট্র্যান্ডের মতন দেখতে, বা আরএনএ এর যে কোনো একটা এরকম স্ট্র্যান্ডের মতন দেখতে, ওকে। দিস ইজ অ্যান আলফা হেলিক্স। ঠিক একই রকম ভাবে যদি বিটা প্লিটেড শীট দেখো, লক্ষ্য করে দেখো, এই এক একটা, তুমি যদি এই স্ট্রাকচার গুলোর দিকে তাকাও, তাহলে দেখো একটা কুচির মতন, ভাঁজের মতন হয়ে আছে। এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। শীট কেন? এই স্ট্রাকচার গুলো একটার উপরে আরেকটা দেখো রাখা, এবং দে আর হেল্ড টুগেদার বাই মিনস অফ হাইড্রোজেন বন্ডস। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন বন্ডিং তাহলে সেকেন্ডারি স্ট্রাকচারে একটা ক্রুশিয়াল রোল প্লে করছে। এর আগের দিনকার ক্লাসের কথা মনে করো, আমরা কতগুলো নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের কথা বলেছিলাম। অ্যাপার্ট ফ্রম কোভ্যালেন্ট ইন্টারাকশনস, কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলোর উদাহরণ আমরা অলরেডি দেখে আসলাম, এক্ষুনি দেখলাম যে পেপটাইড বন্ড ফর্মেশন অথবা ডাইসালফাইড বন্ড ফর্মেশন, দিজ আর অল এক্সাম্পলস অফ কোভ্যালেন্ট লিঙ্কেজেস। whereas এই ধরনের লিঙ্কেজ যেখানে কোনো ইলেকট্রন এক্সচেঞ্জ, ইলেকট্রন শেয়ারিং এটসেট্রা কিছু হচ্ছে না, শুধুমাত্র কতগুলো উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে ধরা, সেইগুলোকে আমরা এক কথায় বলে থাকি নন কোভ্যালেন্ট ইন্টারাকশন। এবং গত ক্লাসটাতে, লাস্ট ক্লাসটাতে আমি তাদের করসপন্ডিং এনার্জি স্কেলটারও আলোচনা আমরা করেছি। এখানে লক্ষ্য করো, তার মানে সেকেন্ডারি স্ট্রাকচার বলতে গেলেই কোথাও না কোথাও নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের কথা চলে আসবে। ঠিক আছে? নেক্সট লেভেল বা নেক্সট ধাপ প্রোটিন স্ট্রাকচারে হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। এবার এই টারশিয়ারি স্ট্রাকচারটা, এটা এই প্রাইমারি অথবা সেকেন্ডারি স্ট্রাকচারের থেকে একটু জটিল। কেন? দেখো, প্রাইমারি স্ট্রাকচারটা পুরোটাই কোভ্যালেন্ট, পলিপেপটাইড তৈরি হওয়া বাই মিনস অফ দ্য ফরমেশন অফ পেপটাইড লিঙ্কেজেস, ওকে। কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচারে আমাদের নন কোভ্যালেন্ট ইন্টারাকশন লাইক হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে হয়, তারা আলফা হেলিক্স তৈরি করে, নয় তারা বিটা প্লিটেড শীট তৈরি করে। টারশিয়ারি স্ট্রাকচারটা এই কারণে একটু ডিফারেন্ট, বিকজ টারশিয়ারি স্ট্রাকচার অ্যাকচুয়ালি গিভস আই ভেরি ইউনিক থ্রি ডিমেনশনাল স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। প্রোটিনের যে থ্রি ডিমেনশনাল স্ট্রাকচারটা আমরা বিভিন্ন রকম স্টাডি বা বিভিন্ন রকম অ্যানালিসিসের মাধ্যমে পাই, দ্যাট স্ট্রাকচার ইজ অ্যাকচুয়ালি এ থ্রি ডিমেনশনাল স্ট্রাকচার। সেই থ্রি ডিমেনশনাল স্ট্রাকচারটা তৈরি হয় কতগুলো আবার সেই কেমিক্যাল ইন্টারাকশনের জন্য। কিরকম কেমিক্যাল ইন্টারাকশন? সেই কেমিক্যাল ইন্টারাকশন গুলো কোভ্যালেন্টও হতে পারে, নন কোভ্যালেন্টও হতে পারে। আমি একটা উদাহরণ, সে ফর এক্সাম্পল, দিস ইজ আ পলিপেপটাইড চেইন। এই যে অলমোস্ট এই লাল রঙের যে চেইনটা দেখছো, একদম এই পুরোটা, আমি এর একটা পোর্শন জাস্ট দেখিয়েছি। কি কি ঘটনা ঘটতে পারে? মনে করো, এই পলিপেপটাইড চেইনের এই পয়েন্টটাতে, যেখানে আমার মাউসের পয়েন্টারটা এখন আছে, এখানে এমন কোনো একটা অ্যামিনো অ্যাসিড আছে যার সাইড চেইনে এইরকম কোনো একটা গ্রুপ আছে, এবং ঠিক তার উল্টো দিকে এই অ্যামিনো অ্যাসিড রেসিডিউটার সাথে এমন কোনো একটা সাইড চেইন আছে যেখানে এরকম একটা CH2COO এরকম গ্রুপ আছে। এবার লক্ষ্য করো, দিস গ্রুপ ওয়াজ অরিজিনালি CH2COOH, আর এই গ্রুপটা ওয়াজ অরিজিনালি NH2। এই হাইড্রোজেনটা এই NH2টাকে ধরে NH3 প্লাস হয়, অ্যান্ড দিস বিকামস O মাইনাস, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা তার প্রোটনটাকে ছেড়ে দিল, আর এই অ্যামিন গ্রুপটা অ্যালকাল বেসিক নেচার বলে সে এই প্রোটনটাকে ক্যাপচার করলো, করে দুজনে অপোজিট চার্জের হয়ে গেল। হোয়াট হ্যাপেন্স? এই দুটো অপোজিট চার্জের হওয়ার ফলে there will be an electrostatic interaction and there will be some kind of a partial ionic bond. তাহলে দিস ইজ ওয়ান ইন্টারাকশন যেটা কিন্তু কোভ্যালেন্ট নয়, ইলেকট্রোস্ট্যাটিক ইন নেচার। আবার এইরকম একটা ঘটনা ঘটতে পারে যে এইখানে কোনো একটা অ্যামিনো অ্যাসিড রেসিডিউ আছে যার সাইড চেনে এই
CH3 আছে, আবার ঠিক তার উল্টো দিকে কোনো একটা এমন অ্যামিনো অ্যাসিড রেসিডিউ আছে যার সাইড চেনে সেম জিনিস আছে। সো দিস উইল রেজাল্ট ইন আ হাইড্রোফোবিক ইন্টারাকশন, এমন একটা ইন্টারাকশন হুইচ ইজ অ্যান ইন্টারাকশন ইন বিটুইন টু অ্যালকিল গ্রুপস, দুটো অ্যালকিল গ্রুপের মধ্যে। হাইড্রোফোবিক, ওয়াটার হেটিং, অ্যালকিল গ্রুপ তো, অ্যালকিল গ্রুপগুলো দে আর অলওয়েজ হাইড্রোফোবিক ইন নেচার, দে ডু নট লাভ ওয়াটার, দে হেট ওয়াটার। সে না, এটা এরকম হাইড্রোফোবিক ইন্টারাকশন হতে পারে। তাহলে দিস ইজ এগেইন এ কেস অফ আ নন কোভ্যালেন্ট ইন্টারাকশন। এছাড়াও একটু আগেই পলিপেপটাইড চেইন দেখানোর সময় ডাইসালফাইড লিঙ্কেজের কথা বলেছি, হুইচ ইজ আ পারফেক্টলি কোভ্যালেন্ট ইন্টারাকশন, এবং হাইড্রোজেন বন্ডিং এর কথাও বললাম, হুইচ ইজ এগেইন আ নন কোভ্যালেন্ট ইন্টারাকশন। ওকে, তো এই টারশিয়ারি স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি, মানে টারশিয়ারি স্ট্রাকচার হওয়ার জন্য কোন ধরনের ফোর্স রেসপন্সিবল, এইটা খুব স্পষ্ট নয় সব জায়গায়। এরকম হতে পারে যে একটা টারশিয়ারি স্ট্রাকচার হয়তো সমস্ত কিছু, এই যতগুলো বিভিন্ন টাইপ অফ ফোর্সেস এর কথা বললাম, এই সকল ধরনের ফোর্সের ইনভলভমেন্ট থেকেই একটা হয়তো টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হয়েছে। তার মানে দাঁড়ালো কি? তার মানে টারশিয়ারি স্ট্রাকচার এসেনশিয়ালি একটা প্রোটিনকে ডিপেন্ডিং অন তার অ্যামিনো অ্যাসিড রেসিডিউ গুলোর সাথে কি ধরনের সাইড চেন অ্যাটাচড আছে তার উপর নির্ভর করে সেই অ্যামিনো অ্যাসিড, ওই সেই পলিপেপটাইড চেইনটাকে একটা থ্রি ডিমেনশনাল আকার দিতে চেষ্টা করে যে স্ট্রাকচারটা, তাকে আমরা এক কথায় বলে থাকি অ্যাজ দ্য টারশিয়ারি স্ট্রাকচার। ওকে, প্রোটিন স্ট্রাকচারের লাস্ট ধাপ ইজ দ্য কোয়াটারনারি স্ট্রাকচার। এই কোয়াটারনারি স্ট্রাকচার যে সমস্ত প্রোটিনের ক্ষেত্রে দেখা যাবে তার কিন্তু কোনো মানে নেই। যে প্রোটিনগুলো জেনারেলি গ্লোবিউলার ইন নেচার, গোল টাইপের দেখতে, তাদের ক্ষেত্রে এই কোয়াটারনারি স্ট্রাকচার দেখা যায়। এবার কি হয়, কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিনস অ্যাকচুয়ালি ইনভলভ সেভারাল পলিপেপটাইডস, বেশ কতগুলো পলিপেপটাইড বা বেশ কতগুলো এরকম সাব ইউনিটকে এক জায়গায় কোনো যদি ইন্টারাকশনের মাধ্যমে ধরে রাখা যায়, দ্যাট গিভস আস দ্য কোয়াটারনারি স্ট্রাকচার। কোন ইন্টারাকশনের মাধ্যমে? উইক ইন্টারাকশন। লক্ষ্য করো, এর আগের ক্লাসে আমি উইক ইন্টারাকশন গুলো সম্বন্ধে বলেছিলাম। আয়ন ডাইপোল ইন্টারাকশন, আয়ন আয়ন ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ion induced dipole interaction, induced dipole interaction. These are all weak interactions যাদের এনার্জি ডিমান্ডটা খুব কম, সামান্য এনার্জি দিলেই এই স্ট্রাকচারটা ভেঙে যাবে। তার মানে কোয়াটারনারি স্ট্রাকচারটা, এই যে চার ধরনের স্ট্রাকচারের কথা আমরা আলোচনা করছি, এই চার ধরনের স্ট্রাকচারের মধ্যে কোয়াটারনারি স্ট্রাকচারটা হচ্ছে সব থেকে ইজি টু ব্রেক স্ট্রাকচার। সবচাইতে তাড়াতাড়ি এই কোয়াটারনারি স্ট্রাকচারটাকেই কিন্তু ভেঙে ফেলা যায়। তার মানে কি দাঁড়ালো, এই কোয়াটারনারি স্ট্রাকচার যদি হয় তাহলে কি দেখব? তাহলে আমি দেখব যে এরকম একাধিক পলিপেপটাইড যাদের টারশিয়ারি স্ট্রাকচার অবধি তৈরি হয়ে গেছে, তারা এক জায়গায় এসে উইক ইন্টারাকশনের মাধ্যমে এক জায়গায় লাম্পের মতন, একটা দলার মতন একটা জিনিস তৈরি করলো, একটা বলের শেপের, একটা গোল টাইপের। ওই কারণে বারবার বলছিলাম গ্লোবিউলার, এইরকম ধরনের একটা শেপ তারা তৈরি করলো। এবার এই জিনিসটা, এই যে কোয়াটারনারি স্ট্রাকচার হবে কি হবে না, দ্যাট ইজ এন্টায়ারলি সোললি ডিটারমাইন্ড বাই দ্য কাইন্ড অফ প্রোটিন দ্যাট উই আর স্টাডিং। যেমন ইনসুলিনের ক্ষেত্রে, ইনসুলিনটা একটা গ্লোবিউলার প্রোটিন, ইনসুলিনের ক্ষেত্রে কিন্তু এই কোয়াটারনারি স্ট্রাকচারটা তৈরি হয়, সত্যি সত্যিই তৈরি হয়। এবং এবং এই এই মানে ইনসুলিন যখন তুমি সিনথেসাইজ যদি করতে চাও আর্টিফিশিয়ালি, তুমি যদি বাইরে ইনসুলিন তৈরি করতে চাও, তুমি সিঙ্গল পলিপেপটাইড চেইন বানাও, তার থেকে তুমি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনস করো, তার তুমি আস্তে 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 এই গ্লোবিউলার স্ট্রাকচারটায় তুমি পৌঁছে যাবে। ঠিক একই রকম ভাবে আরেকটা জিনিস যেটা আমরা খুব কমনলি দেখে থাকি, সিল্ক। সিল্ক একটা ফাইবার, বাট ইট ইজ আ প্রোটিন। তাহলে এই যে সিল্ক, তুমি যদি দেখো, সিল্কের কোনো কোয়াটারনারি স্ট্রাকচার নেই, ইট ফর্মস এ বিটা প্লিটেড শীট। এই সিল্কের তুমি কখনো চেষ্টা করলেও তুমি কখনো এর কোয়াটারনারি স্ট্রাকচার দেখতে পাবে না, ইট ডাজন্ট হ্যাভ আ কোয়াটারনারি স্ট্রাকচার। ওকে, তাহলে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য প্রোটিন, এই চার ধরনের স্ট্রাকচারের লাস্ট অর্থাৎ কোয়াটারনারি স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো কি পাবো না হয়। তাহলে আমি এতক্ষণ ধরে যা বললাম, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি যদি এক জায়গায় করি তাহলে আমি কি দেখব? তাহলে the primary structure is the formation of this covalently linked polypeptide chain, যেটা তৈরি হয়েছে via the formation of the peptide linkages, peptide bonds। ঠিক আছে, সেকেন্ডারি স্ট্রাকচার, আমি এখানে শুধু আলফা হেলিক্সের উদাহরণটাই নিয়ে এসেছি, আমি বিটা
স্প্লিটেড শিটও আনতে পারতাম, ইজ দ্য কয়েলিং অফ দিস প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারটা যখন কয়েল করে যে জিনিসটা পাই, দ্যাট ইজ দিস সেকেন্ডারি স্ট্রাকচার। এই সেকেন্ডারি স্ট্রাকচারটা যদি ফার্দার অন্য কোনো ধরনের কোভ্যালেন্ট অথবা নন কোভ্যালেন্ট ফোর্স অথবা ইন্টারাকশনের জন্য একটা থ্রি ডিমেনশনাল স্ট্রাকচার নেয়, দ্যাট ইজ দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। এবার এরকম একাধিক টার্সিয়ারি স্ট্রাকচারওয়ালা পলিপেপটাইড তারা যদি কোনো উইক ইন্টারাকশনের মাধ্যমে এক জায়গায় চলে এসে এইরকম একটা লাম্পের মতন তৈরি করে, দ্যাট গিভস আস দ্য কোয়াটারনারি স্ট্রাকচার অফ দ্য সেম প্রোটিন। ওকে, তার মানে দেখো এই এন্টায়ার প্রোটিনের সিনথেসিস উইদিন এ সেল, তার কমপ্লেক্সিটি দেখলাম। যদি কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড পয়েন্টসগুলো আমরা আলোচনা করলাম। দেখো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচার তৈরি হয়ে যাওয়ার পরে সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এই সব কিছুর জন্যে অ্যাপার্ট ফ্রম কোভ্যালেন্ট লিঙ্কেজেস, অ্যাপার্ট ফ্রম কোভ্যালেন্ট ফোর্সেস, নন কোভ্যালেন্ট এবং উইক ইন্টারাকশনস এর গুরুত্বটা অসীম। দিস ইজ ওয়ান থিং। অ্যানাদার থিং ইজ যে এই ধরনের উইক ইন্টারাকশনকে তো খুব ইজিলি ভেঙে দেওয়া যায়, ডেফিনেটলি তাই। তুমি একটা প্রোটিনকে সামান্য হিট করো, ইট ব্রেকস। এই ঘটনাটা কোনো একটা প্রোটিনের স্ট্রাকচারাল চেঞ্জের মাধ্যমে প্রোটিনটাকে অরিজিনাল স্ট্রাকচারটাকে ভেঙে দেওয়া, দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য ডিন্যাচুরেশন। মানে প্রোটিনের যেটা নেটিভ ফর্ম, এর আগের ক্লাসে নেটিভ ফর্ম মানে কি আমি বলেছি, তাহলে প্রোটিনের যেটা নেটিভ ফর্ম সেই নেটিভ ফর্মটাকে আমি ডিস্ট্রয় করে দিলাম, হিট দিয়ে করতে পারি। আরেকটা খুব সিম্পল রাস্তা আছে, ইউ অ্যাড আ বিট অফ অ্যাসিড। প্রোটিন এমন মলিকিউল যে মলিকিউলে অ্যামিনো গ্রুপ আছে এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, যেই অ্যাসিড অ্যাড করে দিলে, এর আগের ক্লাসটায় বলেছিলাম দ্য zwitter ionic structure is lost, the properties of the amino acid is destroyed, and you destroy the protein. তার মানে প্রোটিনের স্ট্রাকচারকে ভেঙে দেওয়ার, প্রোটিনের স্ট্রাকচারকে ডিস্ট্রয় করার অনেক রকম রাস্তা আছে। এবং এই প্রোটিনের স্ট্রাকচারকে দেখো ডিস্ট্রয় করতে গেলে তার মানে আমাকে উল্টো দিক থেকে আসতে হবে। আমাকে কোয়াটারনারি স্ট্রাকচারটা সবচাইতে ইজিলি ডিস্ট্রয়েড হবে বিকজ ইট ইজ হেল্ড বাই উইক ফোর্সেস। তারপরে টার্সিয়ারি স্ট্রাকচার ডিস্ট্রয়েড হবে, কয়েলটা নষ্ট হয়ে যাবে। তারপরে সেকেন্ডারি স্ট্রাকচার ডিস্ট্রয়েড হবে, আনফোল্ডিং হবে। অ্যান্ড তুমি যদি ভাবো যে আমি এবার প্রাইমারি স্ট্রাকচারকেও ডিস্ট্রয় করবো, তোমাকে একটু বেশি এনার্জি, বেশি ড্রাস্টিক কিছু করতে হবে, তাহলে প্রাইমারি স্ট্রাকচারও ভেঙে যাবে, অ্যামিনো অ্যাসিডগুলো টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে যাবে। সেটার জন্য ড্রাস্টিক ফোর্স দরকার, বা এমন কিছু একটা স্টেপ নিতে হবে যেটা ড্রাস্টিক, খুব শক্তপোক্ত। ওকে, এখন ঘটনা হলো তার মানে প্রোটিন তৈরি হওয়ার সময় ফোল্ড করে করে ঘটে, ভাঁজ হয়ে হয়ে, ফোল্ডিং হয়ে। তাহলে প্রোটিনের সাথে, প্রোটিনের স্ট্রাকচারের সাথে একটা টার্ম, একটা শব্দ খুব একদম ইন্ট্রিকেটলি রিলেটেড, খুব গভীরভাবে ওর সাথে জড়িত, সেটা হচ্ছে ফোল্ডিং। ঠিক সেই রকম ভাবেই প্রোটিনকে যদি আমি ডিস্ট্রয় করতে চাই তাহলে আমাকে আনফোল্ড করতে হবে। তাহলে প্রোটিন তৈরির সময় ফোল্ডিং হবে, প্রোটিনের স্ট্রাকচার ভাঙার সময় আনফোল্ডিং হবে। এই ফোল্ডিং এবং আনফোল্ডিং এর মতোই আরেকটাও টার্ম আছে যেটা আমি এর আগের ক্লাসে বলেছি, দ্যাট ইজ নোন অ্যাজ মিসফোল্ডিং বাই চান্স। যখন সেলুলার লেভেলে যে প্রসেস আমি দেখালাম, ট্রান্সলেশনের সময় যদি বাই চান্স কোনো গন্ডগোল হয়, কি গন্ডগোল তাতে আমি যাচ্ছি না, সেগুলো আমি পরে আলোচনা করব। বাই চান্স যদি কোনো গন্ডগোল হয় তাহলে দ্যাট 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 উইল রেজাল্ট ইন এ সিচুয়েশন হুইচ ইজ নোন অ্যাজ মিসফোল্ডিং। মানে যেভাবে ফোল্ড হওয়া উচিত ছিল সেভাবে ফোল্ড না হয়ে উল্টো উল্টো পাল্টা ফোল্ডিং হলো, তাকে আমরা বলি মিসফোল্ডিং। মিসফোল্ডিং হওয়া মানেই কোনো একটা রোগের সৃষ্টি। অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, these are all consequences, results of misfolded proteins in a human body. মানুষের শরীরে এই ধরনের মিসফোল্ডেড প্রোটিনের প্রেজেন্স থেকেই এই ধরনের রোগের সৃষ্টি হয়। ওকে, তার মানে প্রোটিনকে আমার সত্যি সত্যি যদি ইচ্ছে হয় যে আমি প্রোটিনের স্ট্রাকচারকে আনফোল্ড করব, ভাঙবো, প্রোটিনটাকে আমি ডিনেচার করে দেবো, তাহলে আমাকে কিন্তু ভাবো এই পুরো প্রসেসটাকে একসাথে করতে হবে। আমি কয়েকটা বন্ডকে ভাঙলাম, কয়েকটা বন্ডকে ভাঙলাম না, প্রোটিনের স্ট্রাকচারটা কিন্তু
টারশিয়ারি স্ট্রাকচারই বলো বা সেকেন্ডারি স্ট্রাকচারই বলো, প্রোটিনের স্ট্রাকচার কিন্তু ডিস্ট্রয়েড হলো না। তার মানে আমাকে সাইমালটেনিয়াসলি একসাথে সবকিছু করতে হবে, হয় সব কটা হবে, নয় একটাও হবে না। সেই কারণে প্রোটিনের আনফোল্ডিং এর প্রসেসটাকে আমরা অল অর নান প্রসেস বলি, হয় অল অথবা একটাও না। ঠিক আছে? এই ধরনের প্রসেস যেখানে আমি নন কোভ্যালেন্ট লিঙ্কেজ গুলো, যেগুলো কোভ্যালেন্ট বন্ড নয়, কোভ্যালেন্ট বন্ড ভাঙতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন, সাধারণ হিট দিলে, সাধারণ পিএইচ চেঞ্জ করলে কোভ্যালেন্ট বন্ড ভাঙে না। তাহলে যেখানে আমি নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলোকে ভাঙতে চাইছি, ডিস্ট্রয় করতে চাইছি, সেই জায়গাটা আমাকে অল অর নান হতে হবে। ভাঙলে সকলকে ভাঙো, না হলে কাউকে ভেঙো না। এই ধরনের আনফোল্ডিং এর ঘটনাকে আমরা এক কথায় বলে থাকি কোঅপারেটিভ আনফোল্ডিং। এই ঘটনাটা, এই কোঅপারেটিভ আনফোল্ডিং এর ঘটনাটা অনেকটা কোনো একটা জিনিস গলে যাওয়ার মতো। মনে করো বরফ আছে, এবার যখন বরফ যখন গলছে, যখন বরফ অবস্থায় ছিল, সেই অবস্থায় প্রত্যেকটা মলিকিউল অফ ওয়াটার এক জায়গায় কোনো ট্রান্সলেশন, কোনো রকম সরণ, মানে কোনো রকম ডিসপ্লেসমেন্ট না হয় এক জায়গায় আটকে ছিল। যেই মুহূর্তে ইট স্টার্টস টু মেল্ট, যেই মুহূর্তে ও গলতে শুরু করলো, অল দিস মলিকিউল স্টার্ট মুভিং টুগেদার, সবাই মুভ করতে শুরু করলো। সারফেস থেকে আগে বেশি করে মুভ করলো, তার মানে কিন্তু ভেতরের গুলো বসে আছে তা নয়, দে আর অলসো মুভিং। তাহলে এই প্রোটিনের আনফোল্ডিং এর ঘটনাটা একটা সলিডের গলে যাওয়ার পরিস্থিতির মতো অনেকটা। তোমাকে তোমাকে যদি প্রোটিনকে আনফোল্ড করতে হয়, তোমার সমস্ত নন কোভ্যালেন্ট ইন্টারাকশনকে সাইমালটেনিয়াসলি একসাথে ভেঙে দিতে হবে, তবেই মুভমেন্ট হবে, তবেই প্রোটিনটা আনফোল্ড করবে। তুমি দুটোকে ভাঙলে, চারটাকে ছেড়ে দিলে, আরেক পাশে তুমি ছটাকে রেখে আসলে, কোনো আবার জায়গায় গিয়ে আটটাকে ভেঙে আসলে, এরকম করে সিলেক্টিভ আনফোল্ডিং হবে না, কোঅপারেটিভ আনফোল্ডিং হবে। মানে একটা আনফোল্ডিং এক জায়গা থেকে শুরু হলে ও একটা কোঅপারেশন শুরু করবে, ও হেল্প করবে বাকি আনফোল্ডিংটাকে। সো দিস ইজ নোন অ্যাজ আ কোঅপারেটিভ আনফোল্ডিং। ওকে, এখন এই আনফোল্ডিং এর ঘটনাটার সাথে তার মানে লক্ষ্য করো যে এই উইক ইন্টারাকশন গুলো, যেগুলো নন কোভ্যালেন্ট, যেগুলো ভাঙতে কম এনার্জি লাগে, সাধারণ একটু টেম্পারেচার বাড়িয়ে দেওয়া, মানে একটু হিট দিলেই ভেঙে যায়, অথবা সামান্য পিএইচ চেঞ্জ করলেই ভেঙে যায়, এই রকম ধরনের আহ, জিনিস, এই রকম ধরনের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আমাদের এই ধরনের কোঅপারেটিভিটি বা এই ধরনের কোঅপারেটিভ আনফোল্ডিংকে অনেক ফাস্টার করে। ওকে, এইবার এই এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা কেন আমি একটা সলিডের গলে যাওয়ার সাথে তুলনা করলাম? এই কারণে তুলনা করলাম যে একটা সলিড যখন গলতে শুরু করে, লাইক আইস, বরফ, তখনও কিন্তু ঠিক এই জিনিসটাই ঘটে। বিকজ হাইড্রোজেন বন্ড সব থেকে তোমার স্ট্রং অবস্থায় আছে ইন ইন ওয়াটার, ইন দ্য ফর্ম অফ আইস। যেই আমি ওকে সামান্য পরিমাণ তাপ দিলাম, যেই আমি ওকে বাইরে থেকে সামান্য পরিমাণ হিট দিয়ে এজিটেট করলাম, এই হাইড্রোজেন বন্ডগুলো একসাথে ভাঙতে শুরু করে। বিকজ দোজ হাইড্রোজেন বন্ডস নিড দ্য সেম এনার্জি টু ব্রেক। তাহলে ভাঙার সময় একসাথেই ভাঙবে যদি সেই সাফিসিয়েন্ট পরিমাণ এনার্জি সে পায়, অ্যান্ড দিস প্রসেস উইল মেল্ট দ্য এন্টায়ার পিস অফ আইস ইমিডিয়েটলি। ওকে, এইবার এই পুরো ব্যাপারটার সাথে থার্মোডিনামিক্সের কোথায় জড়িয়ে, মানে থার্মোডিনামিক্স কোন জায়গাটাতে জড়িয়ে আছে? এই কোঅপারেটিভ আনফোল্ডিং এর সাথে আমাদের এই যে রিলেশনটা, যেটা আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম, যে এনথালপি চেঞ্জ অ্যাট এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ এ সিস্টেম উইল বি দ্য হিট এক্সচেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এইটা আমাদের প্রচন্ড কাজে লাগে। কিভাবে কাজে লাগে? ধরো কোনো একটা প্রোটিন ফোল্ডেড অবস্থায় আছে, মানে ইন ইটস ন্যাচারাল বা নেটিভ ফর্ম। ধরা যাক তার এনথ্যালপিকে আমি বললাম H0F। সো F স্ট্যান্ডস ফর দ্য ফোল্ডেড স্টেট। এইবার আমি বাইরে থেকে কোনো একটা এজেন্সির মাধ্যমে, হিট দিয়ে হতে পারে, পিএইচ চেঞ্জ করে হতে পারে, যেভাবেই হোক না কেন, আমি ওই পুরো প্রোটিনটাকে তার আনফোল্ডেড স্টেটে নিয়ে গেলাম, এবং আনফোল্ডেড স্টেটে তার এনথ্যালপি হলো H0U, ইউ স্ট্যান্ডিং ফর আনফোল্ডেড। তার মানে কি করলাম? আমি একটা প্রোটিনকে বাইরের এজেন্সি দিয়ে কোনো রকম ভাবে ডিস্টার্ব করে, হিট হতে পারে, পিএইচ চেঞ্জ হতে পারে, যাই হোক না কেন, কিছু একটা দিয়ে ডিস্টার্ব করে সেই প্রোটিনটাকে ডিনেচার করতে সাহায্য করলাম। তাহলে আমার ফাইনাল স্টেটটাকে ডিনেচার্ড স্টেটটা, ইনিশিয়াল স্টেটটাকে ন্যাচারাল অথবা নেটিভ স্টেটটা। তাহলে এদের দুজনের এনথ্যালপির তফাৎটাকে আমি কি বলবো? এনথ্যালপি অফ ডিন্যাচুরেশন। কতটা এনথ্যালপি আমার কাজে লাগলো এই ডিন্যাচুরেশন প্রসেসটাকে ঘটাতে?
Okay, so this is called the enthalpy of denaturation. Since this is an enthalpy change, দুটো ডিফারেন্স, আমি একটা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ডেল্টা H0D, D স্ট্যান্ডিং ফর দ্য প্রসেস অফ ডিন্যাচুরেশন। ঠিক আছে, এখন দেখো, এর আগের দিনকার ক্লাসে আমি রেফারেন্স স্টেটের কথা বলেছিলাম। তাহলে আমি যখন এখানে দু রকম স্টেট দেখছি, একটা হচ্ছে আমার নেটিভ স্টেট, আরেকটা হচ্ছে আনফোল্ডেড বা ডিনেচার্ড হয়ে যাওয়ার পরের স্টেট। তাহলে কোন স্টেটটাকে আমি রেফারেন্স স্টেট ধরবো? ইট ইজ এ ট্র্যাডিশন ইন বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে এটা একটা বলতে পারো কনভেনশন, ট্র্যাডিশন বলাটা ঠিক নয়, বলবো কনভেনশন, দ্যাট যে যেটা যে স্টেটটা ফোল্ডেড অবস্থায় আছে সেইটাকে আমরা রেফারেন্স স্টেট বলি। কেন বলি? বিকজ ফোল্ডেড স্টেটটা অ্যাবসলিউটলি পারফেক্ট। ফোল্ডেড স্টেটটা মানে যেটা ন্যাচারাল বা নেটিভ স্টেট অফ প্রোটিন, সেটা ওই প্রোটিন তুমি যেখানে যেখানে দেখবে কোনো একটা পার্টিকুলার লিভিং অর্গানিজমে, তার স্ট্রাকচারটাতে কোনো ভুল হবে না। কিন্তু ডিন্যাচুরেশন হওয়ার পরে তার স্ট্রাকচারাল চেঞ্জ কি করে হয়েছে সেটা আমরা জানি না। সেই জন্য ফোল্ডেড স্টেটটা যেহেতু একদম ঠিকঠাক, সেই জন্য ফোল্ডেড স্টেটটাকে আমরা রেফারেন্স স্টেট হিসেবে সব সময় এই ধরনের থার্মোডিনামিক কোনো ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের এতে সব সময় ফোল্ডেড স্টেটটাকে ধরে নিই। ঠিক আছে, অ্যাজ দ্য রেফারেন্স স্টেট। তাহলে ওয়ান্স দিস ইজ দেয়ার, তাহলে এবারে এই এনথালপি ডিফারেন্সটা আসলে কি? এই যে যেটাকে আমি এনথালপি অফ ডিন্যাচুরেশন বলছি, তাহলে সেই এনথালপি ডিফারেন্সটা আসলে কি? এই কি মিন করে? মানে এই এনথালপি অফ ডিন্যাচুরেশন দেখে আমি কি বুঝতে পারবো? আমার তো বোঝা নিয়ে কথা। আমি তো থার্মোডিনামিক্সটাকে ব্যবহার করছি অ্যাজ এ টুল টু আন্ডারস্ট্যান্ড স্ট্রাকচারাল চেঞ্জেস, টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারাল ডিটেইলস অফ এ বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল। একটা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলের স্ট্রাকচারের জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য, বোঝার জন্য আমরা ব্যবহার করছি। তাহলে আমরা কি বুঝবো এই এনথালপি ডিফারেন্স থেকে? এই এনথালপি ডিফারেন্স থেকে দেখো কতগুলো জিনিস বোঝা যায়। সেটা হচ্ছে এরকম যে একটা প্রোটিন, আমি প্রোটিনটা কতটা রিজিডলি ফোল্ডেড ছিল, নেটিভ স্টেটে প্রোটিনটা কতটা শক্তপোক্ত ছিল, সেটার আমি একটা এস্টিমেট পাবো। কি করে পাবো? আমার যত বেশি এনার্জি লাগবে ওটাকে আনফোল্ড করতে, অর্থাৎ এই ডেল্টা, এই H0U যত বড় হবে এবং এই ডিফারেন্সটা ইনফ্যাক্ট যত বড় হবে, তত এই ডেল্টা H0 অফ ডিন্যাচুরেশনটা তত বেশি হবে। তার মানে দিস গিভস মি অ্যান আইডিয়া অফ দ্য স্টেবিলিটি অফ দ্য প্রোটিন। তাহলে তাহলে এই যে আনফোল্ডিং এর প্রসেসটা, এই আনফোল্ডিং এর প্রসেসটা স্টেবিলিটির একটা রিপ্রেজেন্টেশন। মুশকিল হলো দ্যাট দিস রিপ্রেজেন্টেশন অফ স্টেবিলিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আমি প্রোটিনটাকে কোন টেম্পারেচারে রেখে স্টাডি করছি তার উপরে কিন্তু নির্ভর করে যে আমার এই স্টেবিলিটির ব্যাপারটা কিভাবে আমি দেখব। কিরকম, কিভাবে ডিপেন্ড করে টেম্পারেচারের ওপর, সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, লক্ষ্য করো, আমি যখন এই প্রোটিনের আনফোল্ডিং এর প্রসেসটাকে যে কোনো একটা পিওর জিনিসের মেল্টিং এর সাথে তুলনা করছিলাম, তখন এই জিনিসটাও বলা উচিত যে যে কোনো একটা পিওর জিনিস, ধরো পিওর আইস, তার মেল্টিং এর কিন্তু একটা টেম্পারেচার আছে, 0°C। 0°C ইজ দ্য টেম্পারেচার যে টেম্পারেচারে তোমার খানিকটা বরফ তোমার গলে গিয়ে জল হচ্ছে, খানিকটা জল বরফ হচ্ছে অ্যাট 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ধরে নাও প্রেসারটা কনস্ট্যান্ট, আমি কিন্তু যা কথা বলছি সমস্ত কিন্তু অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, বিকজ আওয়ার এন্টায়ার ডিসকাশন ইজ বেসড অন আ কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাহলে জল আর বরফের যে টেম্পারেচারে তারা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা মেনটেন করে থাকে, দ্যাট টেম্পারেচার ইজ 0°C অর 273.15 কেলভিন। তাহলে এই টেম্পারেচারে দাঁড়িয়ে আমি লক্ষ্য করছি দ্যাট ওকে, আমার প্রসেসটা কি হচ্ছে, খানিকটা বরফ জলের হিসেবে গলে যাচ্ছে, কিছুটা জল জমে বরফ হচ্ছে। সো দিস টেম্পারেচার ইজ নোন অ্যাজ দ্য মেল্টিং টেম্পারেচার। তাহলে আমি এই মেল্টিং টেম্পারেচারটাকে Tm দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এবার এই মেল্টিং টেম্পারেচারটা কি? এই মেল্টিং টেম্পারেচারটা কিরকম, মানে এর ভ্যালুটা কত? জলের ক্ষেত্রে আমরা ভ্যালুটা জানি,
এই মেল্টিং টেম্পারেচারটা একটা প্রোটিনের ক্ষেত্রে কত হবে? মেল্টিং টেম্পারেচারটাকে আমি কেন মেল্টিং টেম্পারেচার বলছি? বিকজ আমি প্রোটিনের আনফোল্ডিং এবং মেল্টিং এর ঘটনাটাকে অনেকটা ইকুইভ্যালেন্ট সেম টাইপ অফ ঘটনা হিসেবে কনসিডার করছি। তার মানে ইন কেস অফ এ প্রোটিন, দিস মেল্টিং টেম্পারেচার উইল রিপ্রেজেন্ট এ টেম্পারেচার যে টেম্পারেচারে এই আনফোল্ডিং এর প্রসেসটা ইনিশিয়েটেড হবে, ফোল্ডেড স্টেট থেকে আনফোল্ডেড স্টেটে যাবে। এবার দেখো এই পুরো আনফোল্ডিং এর প্রসেসটা ডিপেন্ড করে কতগুলো নন কোভ্যালেন্ট বন্ড আছে, বা মানে সোজা কথায় নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন কতগুলো আছে। নন কোভ্যালেন্ট মানে কিন্তু অনেক কিছু, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, তোমার আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, এটসেট্রা এটসেট্রা, আরো এক গাদা। So all of these non-covalent interactions together determine যে এইরকম কতগুলো নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন আছে যারা এই প্রোটিনটাকে তার নেটিভ স্ট্রাকচার ধরে রাখতে সাহায্য করছে। তার মানে ওই মেল্টিং টেম্পারেচারটা তার উপরেও নির্ভর করবে, এবং এই মেল্টিং টেম্পারেচারটা আরেকটা জিনিসের উপর নির্ভর করবে, দ্যাট ইজ দ্য পিএইচ এবং সলিউশনের অন্যান্য কন্ডিশন। তাহলে মেল্টিং টেম্পারেচারের ঘটনাটা আমরা যখন কোনো বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ব্যাপারটাকে দেখব, ফর এনি বায়োলজিক্যাল সিস্টেম আমরা মেল্টিং টেম্পারেচারটাকে কিন্তু দেখবো অ্যাট 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা আমি একটু আগেও বললাম। অ্যান্ড দিস প্রেসার হ্যাজ টু বি হেল্ড কনস্ট্যান্ট বিকজ অল বায়োলজিক্যাল বিংস অন দিস আর্থ, যত রকম বায়োলজিক্যাল এন্টিটিস আমাদের আছে এই পৃথিবীর ওপরে, অ্যাটলিস্ট সারফেসে, তারা সকলে কিন্তু এই কনস্ট্যান্ট 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে। এবার কোনো একটা ব্যাকটেরিয়া 1 কিলোমিটার মাটির তলায় যদি বসে থাকে, তার প্রেসারটা, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি হবে আমার জানা নেই, কিন্তু অ্যাটলিস্ট যারা সারফেসে আছে তাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে দিস 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার রিমেইনস কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে আমাদের এই মেল্টিং টেম্পারেচারের ঘটনাটা, এটা সবসময় এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের ক্ষেত্রেই আমরা দেখব। ঠিক আছে? বেশ, পিএইচ চেঞ্জ করলে কি হয়? একটু আগে বললাম যে যেহেতু অ্যামিনো অ্যাসিড রেসিডিউ গুলোর মধ্যে ফ্রি অ্যামিন গ্রুপ থাকতে পারে, ফ্রি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকতে পারে, এটসেট্রা এটসেট্রা, তাহলে সামান্যতম পিএইচ কমালে, মানে অ্যাসিডিক পিএইচ এর দিকে গেলে, ফ্রি অ্যামিন গ্রুপ বা এরকম কোনো নাইট্রোজেন অ্যাটম যার উপরে লোন পেয়ার আছে সেটা প্রোটোনেটেড হতে পারে। সামান্য অ্যালকালাইন পিএইচে গেলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তার রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটমটাকে অ্যাজ প্রোটন ছেড়ে দিতে পারে। সো ইট অ্যাকচুয়ালি চেঞ্জেস দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন অফ দ্য বেসিক অ্যামিনো অ্যাসিড। এইবার এই যে এনথালপি অফ ডিন্যাচুরেশনের এই মেল্টিং টেম্পারেচারের ওপর কতটা এফেক্ট পড়ে, সেইটা এই গ্রাফটা রিপ্রেজেন্ট করে। কিরকম? লক্ষ্য করো, অন দ্য এক্স অ্যাক্সিস আমি মেল্টিং টেম্পারেচারটাকে প্লট করেছি ইন ডিগ্রি সেলসিয়াস। দেখো 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অবধি গেছি। হ্যাঁ, 80 ডিগ্রিটা যথেষ্ট হাই টেম্পারেচার, মানে নর্মাল হিউম্যান বডির কথাই ভাবো, 80 ডিগ্রি মানে এটা যথেষ্ট বেশি। এটা কোন প্রোটিনের জন্য? এটা বেসিক্যালি হচ্ছে একটা প্রোটিন যেটাকে আমরা বলে থাকি লাইসোজাইম, তার জন্য। লাইসোজাইমটা কোথা থেকে নেওয়া? লাইসোজাইম বিভিন্ন জায়গায় থাকতে পারে আমাদের শরীরে। যেমন লাইসোজাইমের সবচেয়ে কমন সোর্স হচ্ছে আমাদের চোখের জল। আমরা খুব অবাক হব হয়তো শুনলে যে চোখের জলেও একটা প্রোটিন থাকে। আমি বলবো হ্যাঁ, থাকে। এবং এই চোখের জলের এই প্রোটিন লাইসোজাইমটা, এটা আমাদের চোখে, এই যে আমরা সারাদিন ঘুরছি, তো তাকিয়ে আছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানে উই আর কনস্ট্যান্টলি বিং বোম্বার্ডেড, মানে আমরা সবসময় ইন্টারাক্ট করছি উইথ এ লট অফ প্যাথোজেন্স, এ লট অফ মাইক্রোবস, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, এটসেট্রা। আমাদের এই চোখের ভেতরকার এই ফ্লুইডটা আমাদেরকে সবসময় একটা ইমিউনিটি দিচ্ছে এগেইনস্ট দিস প্যাথোজেন্স, এবং সেই ইমিউনিটিটা প্রোভাইড করে আমাদের চোখের জলের এই থাকা এই লাইসোজাইম। তো এই লাইসোজাইমটা, যার জন্য এই গ্রাফটা এখানে আঁকা, এই লাইসোজাইমটা যদিও আমাদের চোখের জল থেকে নেওয়া নয়, দিস ইজ দ্য লাইসোজাইম এক্সট্রাক্টেড ফ্রম হেন্স এগ, মুরগির ডিম। মুরগির ডিমের যে সাদা অংশে যে লাইসোজাইমটা থাকে, হ্যাঁ, মানে ওই অ্যালবুমিনের মধ্যে যে লাইসোজাইমটুকু পাওয়া যায়, তার থেকে নেওয়া এইটা হচ্ছে সেই সেই তার উপরে স্টাডি করা। ওকে, আমাদের শরীরে আরেকটা জায়গায় খুব কমনলি লাইসোজাইম থাকে, সেটাও ইমিউনিটির আমাদেরকে ইমিউন করতে সাহায্য করে, বা আমাদের একটা ইনেট ইমিউনিটি দেয়, মানে আমাদের ইন্টারনালি আমাদেরকে অনেক রোগ থেকে বাঁচায়। সেটা হচ্ছে আমাদের স্যালিভা বা থুতু।
সেখানেও প্রচুর পরিমাণে লাইসোজাইম থাকে। আচ্ছা, যাই হোক, আমাদের সেটাই উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এই গ্রাফটা। এইবার এই এই হেন্স এগ লাইসোজাইমের ক্ষেত্রে আমরা এই ডেল্টা এইচ, এটা ডেল্টা এইচ, বেসিক্যালি ডেল্টা এইচ ডি, এটা আমরা প্লট করেছি অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার। এবং দেখো দু ধরনের পয়েন্টস আছে। এক ধরনের পয়েন্ট কতগুলো ছোট ছোট ওপেন সার্কেল দিয়ে দেখানো, দেখো এই প্রথম দিকে। আরেক ধরনের পয়েন্ট আছে কতগুলো এরকম ক্লোজড সার্কেল দিয়ে দেখানো। যেগুলো এই ক্লোজড সার্কেল দিয়ে দেখানো, those closed circles are representations of intact lysozyme, মানে লাইসোজাইমটার ডিন্যাচুরেশন ঘটেনি তাদের ক্ষেত্রে। তার ক্ষেত্রে দিস ইজ দ্য দিস আর দ্য পয়েন্টস। whereas এই ওপেন সার্কেল গুলো হচ্ছে রিপ্রেজেন্ট করছে এমন একটা ফর্ম অফ লাইসোজাইম যেটাতে আমরা একে ডিনেচার করে ফেলেছি। কি করে ডিনেচার করেছি? লাইসোজাইমের যদি কখনো আমি সুযোগ পাই দেখাবো তোমাদের, যদি স্ট্রাকচারটা দেখো, লাইসোজাইমের স্ট্রাকচারে কতগুলো ডাইসালফাইড বন্ড আছে। আমি ডাইসালফাইড বন্ডগুলোকে কেমিক্যালি কেটে দিয়েছি, কেমিক্যালি ভেঙে দিয়েছি, কেমিক্যাল ট্রিটমেন্ট করে ওই ডাইসালফাইড বন্ডগুলোকে আমি ভেঙে দিয়েছি। তাহলে বেসিক্যালি এই ওপেন সার্কেলগুলো রিপ্রেজেন্ট করছে ওই ডাইসালফাইড বন্ড ভাঙার পরে যে লাইসোজাইমটা পড়ে আছে, তার মানে এক সেন্সে ডিনেচার্ড, সেই ডিনেচার্ড লাইসোজাইম। ঠিক আছে? এখন নোটিস করো, যখন ডিন্যাচুরেশন ঘটেছে তখন করসপন্ডিং এনথালপি চেঞ্জ গুলো অনেক কম, মানে এনথালপি চেঞ্জ ফর আদার প্রসেসেস এটা এটা অনেক কম। দেখো এই ওপেন সার্কেল গুলো অনেক লো টেম্পারেচার রেঞ্জে, মোটামুটি 50-55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এই পয়েন্ট গুলো সীমাবদ্ধ। whereas ইনট্যাক্ট লাইসোজাইমের দিকে তাকাও, ইনট্যাক্ট লাইসোজাইমের ক্ষেত্রে, ইনট্যাক্ট লাইসোজাইমের ক্ষেত্রে এইটা কিন্তু অনেক হাই টেম্পারেচার অবধি গেছে, প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস অবধি গেছে। ওকে, তার মানে যখন ফোল্ডেড স্টেটে আছে, এই ফোল্ডেড স্টেটের লাইসোজাইমটা বেসিক্যালি নেটিভ লাইসোজাইমটাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে একটা নেটিভ প্রোটিন, তার টেম্পারেচার রেজিস্ট্যান্সটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু অ্যান আনফোল্ডেড প্রোটিন। ওকে, এবার লক্ষ্য করো এই যে ঘটনাটি ঘটলো, দেখো একটু আগে যখন আমি প্রোটিনের আনফোল্ডিং এর প্রসেসটাকে মেল্টিং প্রসেসের সাথে এটা সমতুল বা তুলনা করছিলাম, তখন মেল্টিং প্রসেসের সাথে এই যে বরফ গলে জল হওয়ার কথা বলছিলাম, তখন বলছিলাম যে প্রত্যেকটা ওয়াটার মলিকিউল হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গেল, তারা মুভ করতে শুরু করলো অ্যাজ ইফ সিস্টেমটাতে ডিসঅর্ডার বা সিস্টেমটার মধ্যে পার্টিকেলগুলোর মোশনটা অনেক বেড়ে গেল, এটসেট্রা এটসেট্রা। এই কথাগুলো যখন বলছিলাম, এইরকম কোনো কথা তো আমি এই লাইসোজাইমের ক্ষেত্রে বললাম না। এইরকম অ্যাট দ্য মলিকিউলার লেভেল নেমে আমি কি লাইসোজাইমের, মানে আমরা কি লাইসোজাইমের স্ট্রাকচার জানি না? না, আমরা জানি। তাও কেন বললাম না? কেন বললাম না এইরকম ধরনের কথা, যে অ্যাট দ্য মলিকুলার লেভেল, যে কোন, আমি শুধু এইটুকু বললাম যে আমি ডাইসালফাইড বন্ডগুলোকে কোন রকম একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করে ভেঙে দিয়েছি। কি কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি বলিনি। কোন কোন ডাইসালফাইড বন্ডকে ভেঙেছি আমি সেটাও বলিনি। লাইসোজাইমের স্ট্রাকচারটা কি সেটাও আমি দেখাইনি। কেন দেখালাম না? বিকজ আমরা এর 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 জিনিসটা আমরা দেখবো, এর পরেই আমরা দেখবো। এবং এই লাইসোজাইমের স্ট্রাকচারটা দেখলে আমরা এই ব্যাপারটা সম্বন্ধে, এই ধরনের ডিন্যাচুরেশন প্রসেসের সাথে এই মেল্টিং টেম্পারেচারের রিলেশন এবং এই গ্রাফটার যে কি ডিপ একটা মানে কি বলবো একটা সম্বন্ধ আছে, সেইটা আমরা রিয়েলাইজ করতে পারবো। তার জন্য আমাদের আরেকটা পার্টিকুলার থার্মোডিনামিক কোয়ান্টিটির কথা আলোচনা করতে হবে, যেটা আমরা এর পরের দিনকার ক্লাসটা থেকে করব। সেটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য হিট ক্যাপাসিটি। ওকে, আমরা যারা থার্মোডিনামিক্স পড়ি, আমাদের হিট ক্যাপাসিটির কথাটার সাথে আমরা পরিচিত, কিন্তু সেই হিট ক্যাপাসিটিকেই কি করে বায়োলজিতে ব্যবহার করা যায়, সেই জিনিসটা আমরা একটু একটু করে শিখবো এর পরের দিনকার ক্লাসটায়। ঠিক আছে?